নমস্কার। বাপরে বাপ, চারিদিকে শুধু একটাই হই হল্লা হচ্ছে যে আমার নাগরিকতা চলে গেল, আমার নাগরিকতা চলে গেল। এই নিয়ে কিন্তু চারিদিকে শুধু হই হল্লা। কিন্তু তোমাকে জানতে হবে যে এই নাগরিকতা কখন তোমার থাকছে বা নাগরিকতা কখন তোমার চলে যাচ্ছে, এইটাই নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তার আগে বলে রাখি, কোনো টেনশন নয়, কোনো মন খারাপ নয়। আগে ভালো করে দেখো যে এই দেশের নাগরিকতা পেতে গেলে কিভাবে পাওয়া যায়, এবং এই দেশের নাগরিকতা যদি চলে যায় বা তোমার যদি নাগরিকতা তুমি কিভাবে হারিয়ে ফেলবে, সেটা কিন্তু তোমাকে আগে জানতে হবে। তা না করে আমরা শুধু চিন্তা করছি যে আমার নাগরিকতা চলে যাচ্ছে, আমার নাগরিকতা চলে যাচ্ছে। আগে দেখো তোমার নাগরিকতা অর্জনের জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলোর মধ্যে তোমার রয়েছে কিনা, এবং এই নাগরিকতা পাওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তুমি আয়ত্তের মধ্যে পড়ছি কিনা, সেটা তোমাকে জানতে হবে। আর নাগরিকতা চলে গেলে পরে বা তোমার যদি দেশের নাগরিকতা থেকে তোমাকে যদি বঞ্চিত করা হয়, কি কারণে তোমাকে বঞ্চিত করা হবে, সেটা কিন্তু তোমাকে জানতে হবে। যাই হোক, আজকে ভিডিওতে আলোচনা করার আগে তোমাকে কিন্তু একটা জিনিস কিন্তু ভালো করে জানতে হবে যে এই নাগরিকতা বা নাগরিক বলিতে কি বোঝো, এইটা কিন্তু তোমাকে বারবার কিন্তু তোমাকে জেনে নিতে হবে। নাগরিক হচ্ছে কি, যে কোনো একটা ব্যক্তিকে যে রাষ্ট্রে সে নাগরিক, তাকে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? তুমি যে দেশের নাগরিক হচ্ছ বা যে দেশের নাগরিক তোমাকে সেই দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কি, যে রাষ্ট্রে তুমি বসবাস করছো সেই রাষ্ট্রের প্রতি তোমার আনুগত্য প্রদর্শন করতে হবে। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে এই যে ওই রাষ্ট্রের যে অর্থনৈতিক বলো, সামাজিক বলো, রাজনৈতিক বলো, যাই বলো না কেন, সমস্ত কিছু তুমি যে অধিকার ভোগ করছো সেটা তোমাকে দেখাতে হবে। এবং পরিশেষে দেখাতে হবে কি, নিজের যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি বিকাশ ঘটিয়ে এই যে সামাজিক যে মঙ্গলের জন্য তুমি যে সচেষ্ট রয়েছো, তবেই কিন্তু তুমি সেই দেশের নাগরিক বা তোমাকে নাগরিক বলা যাবে। এইবার তোমাকে কিন্তু জানতে হবে যে আমি কোন দেশের যে নাগরিকতা অর্জন করব, তার সিস্টেমটা কি হচ্ছে না। এইখানে তোমাকে মনে রাখতে হবে, কোন একটা দেশের মধ্যে যখন তুমি নাগরিকতা অর্জন করবে, তার কিন্তু দুটো মূল নীতি আছে। সেই দুটো মূল নীতি কি, একটা হচ্ছে জন্মসূত্রে তুমি নাগরিকতা অর্জন করতে পারবে, আর একটা হচ্ছে কি অনুমোদন দ্বারা তুমি কিন্তু নাগরিকতা অর্জন করতে পারবে। তবে প্রথম যেটা বললাম যে জন্মসূত্রে তুমি নাগরিকতা অর্জন করতে পারবে, তার আবার দুটো মূল নীতি আছে। একটা হচ্ছে রক্তের সম্পর্কের নীতি, আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। দেখো, রক্তের যে সম্পর্ক নীতি অনুসারে যেটা নাগরিকতা তোমার অর্জনের যে কথাটা বললাম, সেটা হচ্ছে কি, যে ধরে নাও কোন একটা শিশু, সেই শিশুটা কি হচ্ছে, হয়তো দেখা গেল অন্য রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। তো অন্য রাষ্ট্রে জন্মগ্রহণ করলো, তার বাবা মা যে রাষ্ট্রের নাগরিক, রক্তের সম্পর্ক ক্ষেত্র কিন্তু ওই যে শিশুটি বিদেশে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু তার পিতামাতার রক্ত সম্পর্ক অনুসারে সে পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, সে রাষ্ট্রে কিন্তু সেই শিশুটি নাগরিক হয়ে যেতে পারে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বলার একটা চেষ্টা করছি। হয়তো দেখা গেল যে ভারতের কোন এক দম্পতির বা তার সন্তান জন্মগ্রহণ করেছে, হয়তো দেখা গেল ফ্রান্সে। তাহলে ওই শিশুটি কি হবে, তার বাবা মা যে ভারতবর্ষে যে জন্মগ্রহণ করেছে, তার শিশুটি কিন্তু বাবা মায়ের রক্তের সম্পর্কে কিন্তু সে কিন্তু ভারতের নাগরিকতা অর্জন করতে পারবে। তবে আমরা বর্তমানে যে এই নীতিটা দেখতে পাচ্ছি, ভারতবর্ষ, সুইডেন, ফ্রান্স প্রভৃতি দেশে কিন্তু এই নীতিটা চালু আছে। আবার দেখা যায় কি, কোন একটা শিশু হয়তো দেখা গেল বিদেশে জন্মগ্রহণ করেছে, তো জন্মগ্রহণ সূত্র অনুসারে কিন্তু সেই শিশুটি সেই দেশে কিন্তু নাগরিকতা অর্জন করবে। তাতে তার বাবা মা যে দেশের নাগরিক হোক না কেন, শিশুটি যে দেশে জন্মগ্রহণ করেছে বিদেশে, সেই দেশেরই কিন্তু সে নাগরিকতা অর্জন করবে। যেমন এক্সাম্পল দিয়ে যদি আমরা বলি, সেটা হচ্ছে কি, যে ধরো কোনো ভারতে কোনো এক দম্পতির সে তার সন্তান দেখা গেল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে। এবার ওই বাচ্চাটা কি হচ্ছে, ইংল্যান্ডে যে জন্মগ্রহণ করলো, তাহলে সেইখানকার জন্মগ্রহণের স্থান হিসাবে সে কিন্তু সেখানকার নাগরিকতা অর্জন করবে। তার বাবা মা যে ভারতের যে তার বাবা রয়েছে, যে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু ভারতে কিন্তু সে নাগরিকতা অর্জন করবে না, সে কিন্তু জন্মস্থান নীতি অনুসারে সে কিন্তু সেই দেশের কিন্তু নাগরিকতা অর্জন করবে। আর এই নিয়মটা, এই যে জন্মস্থান নীতি অনুসারে যে নিয়মটা, সেটি কিন্তু এই নীতিটা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, আর্জেন্টিনা প্রভৃতি দেশে কিন্তু এটা চালু আছে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখতে হবে যে এই নাগরিকতা অর্জনের ক্ষেত্রে এই যে দুটি নীতি বললাম না, একটা রক্তের সম্পর্কের নীতি বা জন্মস্থান নীতি, এই দুটি নীতির ক্ষেত্রে কিন্তু পুরোপুরি যে ত্রুটি মুক্ত তা কিন্তু নয়।
রক্ত সম্পর্কের নীতির প্রধান ত্রুটি হলো এর হচ্ছে অনিশ্চয়তা, এবং পিতামাতার জাতীয়তা প্রমাণ করা সকল ক্ষেত্রে কিন্তু সহজ হয় না। আর জন্মস্থান নীতিতে এই ধরনের কোনো সমস্যা না থাকলে এই নীতি আবার অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। আবার এও দেখছি যে রক্তের সম্পর্ক নীতি এবং জন্মর যে নীতি, এই দুটি কোনোটাই ত্রুটিহীন নয় বলে বর্তমানে বেশিরভাগ দেশে কিন্তু উভয় নীতিটাকে কিন্তু অনুসরণ করেছে। যেমন ধরো আমাদের ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড প্রভৃতি দেশেই কিন্তু উভয় নীতিটাকেই কিন্তু মেনে চলেছে। আবার এই নীতি মানার ফলেও কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়, সেটা হচ্ছে দ্বৈত নাগরিকতার সমস্যা। যেমন ধরো ভারতে কোনো দম্পতির যদি সন্তান দেখা গেল ইংল্যান্ডে হলো, তাহলে জন্মসূত্রে কি হচ্ছে, ওই শিশুটি ইংল্যান্ডের একটা নাগরিকতা অর্জন করতে পারবে। আবার তার পিতামাতা যেহেতু ভারতে রয়েছে, তাহলে তার পিতামাতার রক্তের সম্পর্কে সে কি হচ্ছে, সে এখানে কোনো নাগরিকতা অর্জন করতে পারবে। তাহলে দেখা যায় কি দুই দিকে দুই দেশেরই কিন্তু একটা নাগরিকতা অর্থাৎ দ্বৈত নাগরিকতা একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। কিন্তু অনেক সময় কি হয় না, বিভিন্ন রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি করে দ্বৈত নাগরিকতা সমাধানের একটা স্থায়ী সমাধানের একটা ব্যবস্থা করে ফেলে। তাহলে আমি তোমাদের যে প্রথমে যে কথাটা বলেছিলাম যে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে যে দুটি নীতি, একটা যে জন্মসূত্রের নীতি আর একটা যে অনুমোদন দ্বারা নীতি। তো যেটা জন্মসূত্রের নীতি নিয়ে যেটা আলোচনা করলাম তার তো দুটো নীতি ছিল, একটা হচ্ছে রক্তের সম্পর্কের নীতি, একটা যে জন্মস্থান নীতি। তাহলে এই দুটি ব্যাপারটা তোমরা কিন্তু অবশ্যই বোঝা গেলে। এইবার আমি তোমাদের বোঝাবো সেটা হচ্ছে যে অনুমোদন দ্বারা কিভাবে নাগরিকতা অর্জন করা যায়। দেখো অনুমোদন দ্বারা যে নাগরিকতা যে অর্জনটা করবে সেটা হচ্ছে, দেখো অনুমোদন দ্বারা বা কৃত্রিম উপায়ে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করা যায়। এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিক অর্জন করতে চাইলে তাকে এই মর্মে বা সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে একটা অনুমোদন বা আবেদন করতে হয়, এবং আবেদন যদি মঞ্জুর হলে সে কিন্তু সেই রাষ্ট্রে কি হয়ে যাবে, নাগরিকতা অর্জন করতে পারবে, যাকে আমরা বলছি কি যে অনুমোদন সিদ্ধ নাগরিকতা। তবে এইটুকু মনে রাখবে, অনুমোদন শব্দকে আবার দুটি অর্থে কিন্তু ব্যবহার করা হয়। একটা হচ্ছে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। ব্যাপক অর্থে বলতে কি বোঝায়, যেমন ধরো ব্যাপক অর্থে বলতে এই যে বৈধতা, অবৈধতা না কিন্তু বৈধতা, তারপর ধরো বিবাহ, দীর্ঘদিন ধরে বসবাস, সৈন্যবাহিনীতে যোগদান, স্থায়ী সম্পত্তি ক্রয় করা, সরকারি চাকরিতে যোগদান প্রভৃতি উপায়ে কোনো একটি অবলম্বন করে কিন্তু এখানে নাগরিকত্ব অর্জন করা যায়। আর সংকীর্ণ অর্থে যেটা অনুমোদন বলতে বোঝায় যে রাষ্ট্র নির্দিষ্ট কতগুলি শর্ত পালন করে শাসন বিভাগ এবং আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নাগরিকতা অর্জন। ভারত, ইংল্যান্ড প্রভৃতি দেশে কিন্তু অনুমোদন শব্দকে এই সংকীর্ণ অর্থে কিন্তু ব্যবহার করেছে। তো সংকীর্ণ অর্থে অনুমোদন নাগরিক হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয় এবং নির্দিষ্ট কয়েকটা শর্ত কিন্তু তাকে পালন করতে হয়। তো শর্তগুলো কি কি সেগুলো একটু দেখে নাও। তো যখন তুমি অনুমোদন দ্বারা নাগরিকত্ব অর্জন করবে, তোমাকে তো কতগুলো শর্ত পালন করতে হবে। এক নম্বর যে শর্ত সেটা হচ্ছে অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব অর্জনের অন্যতম প্রধান উপায় শর্ত হচ্ছে স্থায়ীভাবে তুমি যে রাষ্ট্রে তুমি নাগরিকত্ব অর্জন করতে চাও সেই রাষ্ট্রে তোমাকে স্থায়ীভাবে কি করে বসবাস করতে হবে। কমপক্ষে না হলেও 10 থেকে 12 বছর তোমাকে বসবাস করতে হবে। 2 নম্বর শর্তটা কি না, তুমি যে আবেদন করছো তোমাকে একজন সৎ চরিত্র একজন ব্যক্তি হতে হবে, তার কিন্তু প্রমাণ দিতে হবে। 3 নম্বর যেটা কথাটা বলবো, তুমি যে আবেদন করছো যে রাষ্ট্রে নাগরিক হতে চাইছো সেই রাষ্ট্রে তো কতগুলো ভাষা থাকবে। যেমন আমাদের ভারতেরই বলি মোটামুটি 22 থেকে 29টা ভাষা আছে, তার মধ্যে যে কোনো একটা ভাষা সম্পর্কে তোমাকে কিন্তু পারদর্শী হতে হবে। অর্থাৎ তুমি যে রাষ্ট্রের নাগরিক হতে হবে সেই রাষ্ট্রের যে ভাষা থাকবে, যতগুলো ভাষা থাকবে না কেন, মানে সরকারিভাবে যেগুলো প্রচলিত থাকবে তার মধ্যে যে কোনো একটা ভাষা তোমাকে জানতে হবে। এছাড়া তোমার ধরো এই যে ভাষা জানলে বা স্থায়ীভাবে তোমাকে বসবাস করতে হবে 10 থেকে 12 বছর, এবং তুমি যে একজন সচেতন ব্যক্তি, এগুলো যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু এই যে অনুমোদন দ্বারা যেটা বললাম যে নাগরিকত্ব অর্জন করতে পারবে সেটা কিন্তু তুমি করতে পারবে। তুমি তো হয়তো দেশের মধ্যে নাগরিকত্ব অর্জন করে ফেললে, হ্যাঁ, আবার এই নাগরিক কিন্তু তোমার চলে যেতে পারে। তোমার যখন তখন তুমি যে দেশের নাগরিক হোক না কেন সেই দেশ থেকে কিন্তু যখন তখন তোমার কিন্তু নাগরিকতা তুমি হারিয়ে ফেলতে পারবে। যদি
তুমি এই সমস্ত কাজগুলোর মধ্যে যদি লিপ্ত থাকো বা এই সমস্ত কাজগুলো যদি করে থাকো, তাহলে কিন্তু তোমার কিন্তু নাগরিকতা একদম কি হয়ে যাবে, বিলোপ হয়ে যাবে, অর্থাৎ তুমি নাগরিকতা হারিয়ে ফেলবে। তাহলে কি কি কারণে হতে পারে? যেমন ধরো তুমি একজন ব্যক্তি, তুমি কিন্তু দুটি রাষ্ট্রের মধ্যে নাগরিকতা অর্জন করতে পারবে না। ওইখানেও গিয়ে চলে গেলে ভোট মারলে, আবার এইখানেও চলে এলে, এই দেশেও চলে এলে, এখানেও এসে তুমি ভোট দিলে, অর্থাৎ দুটো দেশে তুমি নাগরিকতা করলে, সেক্ষেত্রে কিন্তু তুমি যখন ধরা পড়ে যাবে তোমার কিন্তু নাগরিকতা বর্জন করতে হবে। আর না হলে তুমি যদি দুটো দেশে যদি নাগরিকতা অর্জন করো, তাহলে কোনো একটা দেশের মধ্যে তোমাকে একটা নাগরিকতা ছেড়ে দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে, কোনো মহিলা যদি কোনো বিদেশি কোনো পুরুষকে যদি বিবাহ করে, তাহলে সেই মহিলাটি কি হয় না, তার স্বামী যে দেশের বা যে রাষ্ট্রের নাগরিক, সেই মহিলাটি কিন্তু সেই দেশে কিন্তু নাগরিকতা লাভ করতে পারে। যেমন ধরো আমাদের জলজান্ত একটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে রাজীব গান্ধী, উনি তো বিয়ে করেছিলেন সোনিয়াকে, ইটালির মেয়ে। তাহলে ইটালি যে সোনিয়া গান্ধী, উনি তো ইটালির নাগরিকতা ছেড়ে দিয়ে উনি কিন্তু আমাদের দেশের কি করেছেন না, তার স্বামীর নাগরিকতাটা অর্জন করেছেন। তাহলে এই একটা উদাহরণ। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো মহিলা যদি কোনো বিদেশের স্বামী পুরুষকে যদি বিবাহ করে, তাহলে তার স্বামী যে দেশের নাগরিক, সেই দেশে কিন্তু সেই মহিলাটি কি হবে না, নাগরিকতা অর্জন করতে পারবে। কিন্তু তার পূর্ববর্তী, তার নিজের যে দেশের যে নাগরিকতা ছিল, সেটা কিন্তু কি করতে হবে, তাকে বর্জন করতে হবে। আর তা না করলে কিন্তু তার নাগরিকতা চলে যাবে। এবার হচ্ছে যে তোমাকে ধরো তুমি যে রাষ্ট্রে তুমি বসবাস করবে, সেই রাষ্ট্রে তো নিয়ম কানুন তো থাকবে। সেই নিয়ম কানুন বা সেই রাষ্ট্রের প্রতি একটা আনুগত্য প্রদর্শন, এইগুলো কিন্তু তোমাকে ঠিকঠাক কিন্তু মেনে চলতে হবে। তা না হলে কিন্তু কি হবে না, তোমার এই নাগরিকতা চলে যেতে পারে। আর তুমি যদি কোনো রকম দেশ বিরোধী কাজ করো, তুমি যদি কোনো খারাপ কাজ করো যেটা দেশের পক্ষে খুবই ক্ষতিকর, তাহলে তোমার যখন তখন কিন্তু সেটা কি হতে পারে, তোমার নাগরিকতা চলে যেতে পারে। এবার আরেকটা তোমার নাগরিকতা চলে যেতে পারে এই কারণে না, ধরো তুমি যে দেশের নাগরিক, তুমি ধরো ভারতবর্ষের নাগরিক, দীর্ঘদিন ধরো তুমি অনুপস্থিত, তোমার কোনো পাত্তাই নেই, তোমার কোনো খোঁজই নেই, তুমি মৃত না জীবিত এরকম ধরনের তুমি অ্যাবসেন্ট রয়েছো, তাহলে কিন্তু তোমার কি হবে না, নাগরিকতা চলে যাবে। এবার হচ্ছে অনেক সময় কি হয়, যখন যুদ্ধ লেগে যায়, যুদ্ধতে অনেকে সেনাবাহিনী তো থাকে, তো যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী থেকে কেউ যদি পালিয়ে যায়, সে তো একদম মানে দেশের সেনাবাহিনীতে যোগদান করেছে, আবার যখন যুদ্ধ লেগে গেল তখন সে কিন্তু পালিয়ে যাচ্ছে, এবং বিদেশের সেনাবাহিনীতে যদি যোগদান করলো, তাহলে কিন্তু তার কি হচ্ছে, তার নাগরিকতা অবসান ঘটবে বা বিলুপ্ত ঘটে যাবে, বা তার নাগরিকতা থাকবে না। আবার এটাও আমরা দেখেছি, যদি খুব গুরুতর যদি কেউ যদি অপরাধ করে এবং সে অপরাধে যদি দণ্ডিত হয়, তাহলে কিন্তু তার নাগরিকতা কি হবে না, নষ্ট হয়ে যাবে। আর দেশদ্রোহিতা অপরাধেও কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, এই নাগরিকতা হারিয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কুকর্ম বা এই সমস্ত কাজে যদি কেউ যদি কোনো নাগরিক যদি লিপ্ত থাকে, তাহলে কিন্তু তার কিন্তু নাগরিকতা চলে যায়। তাহলে তুমি যে এই যে নাগরিকতা বলছো, আমার নাগরিকতা চলে যাবে, আমার নাগরিকতা চলে যাবে, আমার কি হবে কি না, আমি এই দেশের নাগরিকতা থাকতে পারবো কি পারবো না, এই নিয়ে তো তুমি তো টেনশন করছো। তাহলে তুমি দেখো যে তুমি এই দেশে জন্মগ্রহণ করেছো কিনা, এই দেশের মধ্যে তোমার মা বাবা ভাই বোন পিতামাতা পিতামহ এরা জন্মগ্রহণ করেছে কিনা। যদি জন্মগ্রহণ করে থাকে, তাহলে তোমার ভয় কিসের, কোনো ভয় নেই, অতএব তুমি এই দেশের নাগরিক। এবার তুমি কি এই দেশের কোনো বিরোধী কাজ করছো, তুমি কি এই দেশের কোনো দেশদ্রোহী হয়ে উঠেছো, কোনো কি অপরাধমূলক কাজ করছো, কোনো সমাজের অমঙ্গল কাজ করছো, তাহলে যে তোমার নাগরিকতা চলে যাবে। তাহলে এইগুলো আমাদের ভাবনা চিন্তা করতে হবে, এত টেনশন নিলে চলবে না। এখন অতএব আমি তোমাদের যেগুলো বললাম, জন্মসূত্রে হোক বা রক্তের সূত্রে হোক, হ্যাঁ, বা তোমার ধরো বিদেশ থেকে অনুমোদন নিয়ে হোক, এইগুলো যদি তোমার যদি সব ঠিকঠাক থাকে, তাহলে তোমার কোনো টেনশন নয়। তুমি যদি দীর্ঘদিন ধরে যদি আমাদের দেশে বসবাস করছো, তা এবং যদি তুমি যদি ভোটও দিচ্ছ, এবং বাবা মা পিতামহ এরা সবাই যদি এই দেশেরই যদি লোক হয়ে থাকে, তাহলে তোমার কোনো টেনশন নাই, তোমার নাগরিকতা যাওয়ার কোনো ভয়ও নেই। এবং তুমি যদি দেশ বিরোধী যদি না কাজ করো, তুমি যদি কোনো অপরাধমূলক যদি কাজ না করো, তাহলে তোমার নাগরিকতা অবশ্যই থাকবে। যাই হোক, এই বলে আপাতত এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি আমার এই ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।